বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা তারেক রহমানের। বিএনপিকে নিয়ে নতুন অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পুলিশকে নির্দেশ প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সাথে সেনা প্রধানের সাক্ষাৎ। নতুন কর্মসংস্থান আগামী বাজেটে অগ্রাধিকার, জানালেন অর্থ উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে বাণিজ্য উপদেষ্টার আহ্বান। বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্নের কথা জানালেন হামজা চৌধুরী। তাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকার গঠনের ঘোষণা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দুই একটি রাজনৈতিক দল ইদানিং নির্বাচন নিয়ে ভিন্ন মনোভাব ও নানান কথাবার্তা বলে পলাতক মাফিয়াদের উত্থান ত্বরান্বিত করেছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফতে মজলিস, জামায়াতে ইসলামী, এলডিপি, গণ অধিকার পরিষদ, নতুন দল, জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলগুলোর মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য ঐকমত্য জরুরি। রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিন্নতার কারণে পলাতক ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের কর্মপদ্ধতি নিয়ে সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা। বিএনপি নির্বাচিত হলে সমমনা সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়টি আবারও পরিষ্কার করেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় জাতীয় সরকার গঠন করবে, যা অতীতেও আমরা জাতির সামনে কমিট করেছি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান, গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান, বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাল্লাহ। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হলেও বিএনপিকে নিয়ে এখন নতুন করে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্যই আমরা বারবার বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি, দ্রুত নির্বাচনের কথা আমরা পরিষ্কার করে বলছি এই জন্য, কিন্তু ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের চরিত্রমূলক পাল্টাপাল্টি তৈরি করতে পারি। সাধারণ মানুষের জীবনযাপন ও জনদুর্ভোগ কমানোর দিকে সরকারকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ঐক্যের কথা বলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। বিএনপির ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন,
আমরা আশা করি এটাকে উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচিও দেবেন। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা যদি ধরে নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। বিভিন্ন জায়গায় যে অশান্তি, অবিশ্বাস, বিশৃঙ্খলা কাজ করছে, এগুলি অনেকাংশে হ্রাস পাবে। সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের। সবাই খুব খুশি মনে ভোট দিতে পারবে, সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবে। তো আমরা মনে করি যে বাংলাদেশের এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে আমাদের মধ্যে সেই রাজনৈতিক ঐক্যটা থাকবে। এবং কারণ আমি আগেও যেটা বললাম, রাজনৈতিক ঐক্যের অভাব হলে সেখানে অরাজনৈতিক শক্তি, এবং আমরা জানি যে আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র রয়েছে, আমাদের লুটেরা মাফিয়ারা রয়েছে এবং বৈদেশিক ষড়যন্ত্রকারী বিভিন্ন পরাশক্তি রয়েছে। এবং বাংলাদেশে দীর্ঘদিন নতজানু পররাষ্ট্রনীতির আন্ডারে তারা বাংলাদেশকে রাখার চেষ্টা করেছে বিগত সরকার। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পুলিশের বিভিন্ন সমস্যার সমাধানে কি করা যেতে পারে তা নিয়ে বুধবার প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে পুলিশ সদস্যদের কল্যাণে বেশ কিছু বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়া, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০% নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা, পুলিশের এসআই ও এএসআইদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টিও বিবেচনা করা। প্রধান উপদেষ্টা বলেন, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরমেন্স অপেক্ষাকৃত কম তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর সাথে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদ এর অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। নিজের ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ৭,০০০ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান। এ ঘটনায় ব্যাংকটির ডিএমডি সহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী কাগুজে প্রতিষ্ঠানের নামে ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সালমান এফ রহমানের বিরুদ্ধে। অন্য একটি নথি বলছে ১৪টি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ করা হয় ৭,১২৯ কোটি টাকা। সালমান এফ রহমান ২০২২ থেকে ২০২৪ সালে সবচেয়ে বেশি টাকা আত্মসাৎ করেন আইএফআইসি ব্যাংক থেকে। এই ঘটনায় ব্যাংকটির ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ ৪ জনকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৯৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মূল্যস্ফীতির হ্রাস টানা ও নতুন কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ সামনে রেখে আগামী অর্থবছরের জন্য বাস্তবমুখী বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বৈঠকে গণমাধ্যমের প্রতিনিধিরা করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার পাশাপাশি কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দেন। সেই সাথে গণমাধ্যমের আয় বৃদ্ধিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তার সুপারিশ করেন। টিসিবির মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো সহ সামাজিক নিরাপত্তার আওতাভোগীদের ভাতা বাড়ানোর প্রস্তাবও দেন আলোচকরা। জবাবে অর্থ উপদেষ্টা জানান, এবার বাজেটের আকার অহেতুক বড় করা হবে না। বলেন, অন্তর্বর্তী সরকার এমন বাজেট দেবে যা পরবর্তী নির্বাচিত সরকার এসে ছুঁড়ে ফেলতে না পারে। উপদেষ্টা আরও জানান, এবারের বাজেটে কথার ফুলঝুরি থাকবে না। নতুন বাজেটে এনবিআর-এর সংস্কার ও অনিয়ম দুর্নীতি কমানোর টার্গেট থাকবে বলে উল্লেখ করেন তিনি। হয়তো বড় করুন না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না। বাজেটের ইম্প্যাক্টটা কী হবে সেটা আগে থেকে আগে তো বেশিরভাগ বলে দেওয়া হয়, এই করবো কিছু আমরা ওটা নজর রাখবো। আর বাজেট স্পিচটা কি 200-300 পৃষ্ঠা, আমি বলেছি 50-60 পৃষ্ঠার বেশি বাজেট হবে। তো এটা সংক্ষিপ্ত হবে, আমরা ধৈর্য থাকবে আমার কথা শোনার জন্য। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি উত্তোলন করছে। এ নিয়ে আর আলোচনার কিছু নেই, তাই ব্যবসায়ীদের আর সরকারের দিকে না তাকিয়ে প্রস্তুতি নিতে হবে। এলডিসি উত্তোলন বিষয়ক সেমিনারে এসব বলেন বক্তারা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এলডিসি উত্তোলন বাংলাদেশের জন্য এখন বাধ্যবাধকতা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বাস্তবিক অর্থে বাংলাদেশের রপ্তানি ঝুড়ি বলতে কিছু নেই। দেশের মোট রপ্তানি 80% বেশি তৈরি পোশাক খাত হওয়ায় আলোচনা মূল ফোকাসে বরাবরই খাতটি। কিন্তু এলডিসি উত্তোলন পরবর্তী হিসেব নিকেশ বেশ খানিকটা ভিন্ন, কারণ এলডিসি উত্তোলনের পর শুল্ক সুবিধা উঠে যাওয়ায় চ্যালেঞ্জের মধ্যে পড়বে পোশাক খাত। এমন বাস্তবতায় রাজধানীতে বিসিসিআই কার্যালয়ে সেমিনার আয়োজন করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি ভুক্তি এখন বাংলাদেশের জন্য বাস্তবতা, তাই এ নিয়ে ব্যবসায়ীদের মানসিকতা পরিবর্তন সবচেয়ে জরুরি। আমাদের লস হবে, কম বেশি লস হবে, কিন্তু আমাদের এই অভিজ্ঞতা রয়েছে যে আমরা এই লস থেকে উত্তরণ করতে পারি। এবং সেটা 1995 সালে দেখেছেন, যখন বাংলাদেশ WTO মেম্বার হয়েছিল, এবং 2004 সালে যখন বাংলাদেশকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি, মার্কেট অ্যাক্সেস গুলো যখন ছাড়তে হয়েছিল, সেই সময়কালেও কিন্তু এই একই প্রশ্ন এসেছিল যে আমাদের গার্মেন্টস খাত কি টিকে থাকবে, আমাদের অন্যান্য খাতগুলো কি টিকতে পারবে। কিন্তু সেই সমস্ত জায়গাগুলো থেকে আমরা খুব সহজেই MFA উত্তরণকালে আমরা খুব সাকসেসফুলি বেরিয়ে আসতে পেরেছি। যে ট্রেড প্রোটেকশনিজম বাড়ছে, সেটা আমরা ইউনাইটেড স্টেটসকে সবচেয়ে বেশি দেখছি ডোনাল্ড ট্রাম্পের কারণে, কিন্তু এটা কিন্তু তারা একা না, আরও অনেকেই তাদেরকে ফলো করছে। আপনারা হয়তো দেখেছেন যে ট্যারিফ স্ট্রাকচার ইউনাইটেড স্টেটসকে ফলো করে, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ইউনাইটেড স্টেটসকে ফলো করে অনেকেই কমাচ্ছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশকে এলডিসি উত্তোলন করতে হচ্ছে এটি বাস্তবতা। এজন্য ব্যবসায়ীদের মধ্যে মতভেদ দূর করে নিজেদের স্বার্থে কাজ করার পরামর্শ দেন তিনি। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি, এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না। বিশ্ববাজারে বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বন্দর সমস্যা দূর করা সহ আমলাতন্ত্র থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বলেন বক্তারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নানা স্বাদের বাহারি রকমের দেশি বিদেশি ইফতার আয়োজন করেছে রাজধানীর ধানমন্ডির রেস্টুরেন্টগুলো। আরাবিয়ান খেপসা, মাটন গ্লাসি, পাওয়া যাবে ইন্ডিয়ান, পাকিস্তানি সহ মধ্যপ্রাচ্যের ইফতারের স্বাদু। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ধানমন্ডির প্রতিটি রেস্টুরেন্টে রমজানের ইফতারে রাখছে স্পেশাল বাফেট আয়োজন, দিচ্ছে নানা রকম অফারও। ইন্ডিয়ান, আরাবিয়ান খাবার সহ থাকছে দেশের ট্র্যাডিশনাল ইফতার আইটেমও। আরাবিয়ান ও মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার খেফসা নিয়ে এসেছে ধানমন্ডির বাফেট এম্পোরিয়াম। থাকছে মাটন গ্লেসি,
বিফ মেজবানি, চিকেন তান্দুরি, চিকেন সাসলিক সহ নানা ধরনের চিকেন আইটেম। প্রতিটি খাবারে বৈচিত্র্য আনার চেষ্টা থাকে তাদের। আমাদের এখানে ব্যতিক্রম কিছু ইফতারি আইটেম আছে, যেমন বিফ কাচ্চি, চিকেন খাপসা রাইস, মাটন গ্লেসি, এবং আমরা এই পর্যন্ত ভালো রিভিউ পাচ্ছি। সো সেই থেকে আমরা আর কি এইটুকু আশা করতে পারি এবং ভালো বলতে পারি যে আমাদের বাফেটটা একটু ডিফারেন্ট। ইফতারে চিকেন কর্ন স্যুপ, থাই স্যুপ, স্বাস্থ্য সচেতনদের জন্য থাকছে ক্যাসোনাট সালাদ, চাইনিজ আইটেম, থাকছে নানা স্বাদের মিষ্টান্ন। রোজাদারদের জন্য স্বাদের ভিন্নতা আনতে থাকছে লাইভ গ্রিল চিকেন, সামুদ্রিক মাছের বারবিকিউ ফিশ। চেষ্টা করি স্বাস্থ্যসম্মত যে খাবারটা দেওয়ার জন্য। তো স্বাস্থ্যসম্মত খাবারটা দিতে গেলে আমাদের ভালো তেলটাই দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাজারের ভালো তেলটা আমরা ব্যবহার করি, যার কারণে খাবারটা যেন আমাদের ভালো হয়। তারপর গ্রিল চিকেন আছে, তারপরে ফিশ বারবিকিউ আছে, তারপর সাসলিক আছে, তারপরে মাটন টেস্ট গ্লাসে আছে, আর আমাদের খাপসা আছে, অ্যারাবিয়ান খাপসা আছে। প্রতিযোগিতার বাজারে ক্রেতাদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেন ব্যবসায়ীরা। সমসাময়িক বিশ্বে যেসব খাবার জনপ্রিয় ও প্রচলিত, সেসব খাবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা। দেখা যাচ্ছে যে অনেকে অনেক দেশে যাচ্ছে, ওই ফুডটা ভালো লেগেছে, এই দেশে এসে ওটা আবার ট্রাই করার চেষ্টা করছে। তো আমরা সেটাই নিয়ে আসার চেষ্টা করছি, যখন যেটা হাইলাইট হচ্ছে বা যেটাকে ফেমাস করার প্রয়োজন মনে করছি, আমরা ওটাই নিয়ে আসছি। এছাড়া চিকেন পিৎজা, পাস্তা সহ থাকছে ভোজন রসিকদের জন্য কন্টিনেন্টাল বাহারি ইফতার সামগ্রী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের প্রত্যাশা করছেন হামজা চৌধুরী। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন পুরোটাই যেন ছিল হামজাময়। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার বলেন, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকবে তার। হামজাকে বাংলাদেশ দলের মেসি মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। লাল সবুজের জার্সিতে খেলবেন ঘরের ছেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। প্রথমবার এত বড় মানের প্রবাসী ফুটবলারের ছায়া পড়েছে বাংলাদেশ দলে। টিম হোটেলে তার সাথে সতীর্থদের ফটো সেশন, হাস্যোজ্জ্বল পুরো দল। হামজাকে ঘিরেই স্বপ্নের জাল বুনছে বাংলাদেশ দল। তার ছোঁয়ায় বদলে যেতে পারে লাল সবুজের ফুটবল। নতুন এই সেন্সেশনকে দিয়ে হতে পারে দিন বদলের শুরু। অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখে হামজা চৌধুরী বাংলাদেশের মেসি। Hamza Premier League player coming to the team is like, let's say, just say it as it is. It's like our Messi is coming. আপনারা সবাই একটু খুশি আজকে কারণ হামজা আসছে। So এটা আমার জন্য ভালো লাগতেছে, অন্য প্লেয়ারের জন্য ভালো লাগতেছে। On the 25th when Hamza hear the national anthem, I think he's going to get goosebumps. আগামী 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অভিষেকের অপেক্ষায় মিডফিল্ডার হামজা। দেশের মানুষের ভালোবাসায় কৃতজ্ঞ তিনি। প্রতিদান দিতে চান মাঠের নৈপুণ্য দিয়ে। আসলে সব ভালো করে লাগতেছে। hundreds and hundreds of messages পাইছি আমার টিমমেটস থেকে, ফ্রেন্ডস থেকে, আগের কোচের থেকে, সব কংগ্রাচুলেট করতেছে। আসলে it's so nice for them to be able to see that side of Bangladesh, and আমার family also proud to feel করতেছি যে আমি আইসি হাজার মানুষ আমার দেখছে আর সৌদি আরবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পকে অনুশীলনের জন্য বড় সহায়ক হিসেবে দেখছেন কোচ হাভিয়ার কাবরেরা। ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য শক্ত মানসিকতায় তৈরি করছেন শিশুদের। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে প্রতিভাবান মন্তব্য করে তাকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যাও দেন কাবরেরা। ফাহমিদুল দারুণ ফুটবলার, তার মধ্যে ভালো সম্ভাবনা আছে। সৌদিতে ও আমাদের সাথে এক সপ্তাহ ছিল। ওর বয়স মাত্র 18। জাতীয় দলে খেলার অফুরন্ত সময় আছে। আমার মনে হয়েছে ওর আরেকটু পরিণত হওয়া প্রয়োজন। He's a talented player. He's very young. We have to focus on ourselves and we have to focus on winning on the 25th. That's our goal. এদিকে ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন ও বিক্ষোভ করেছে সমর্থকরা। সাক্ষাৎ করেছে বাফুফে সভাপতি তাবিত আওয়ালের সাথে। বৃহস্পতিবার সকালে শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, একজন উপদেষ্টার প্ররোচনায় প্রশাসন ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রশাসক নিয়োগ করতে চায়। এই অভিযোগ যদি সত্য হয় তাহলে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। জনগণ তাদেরকে একদিনের জন্যও অফিসে বসতে দিবে না। দুপুরে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত 31 দফা কর্মশালায়
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির 129টি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক বাণিজ্য ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসাবে মনোনয়ন করার চেষ্টা চলছে। তো এইটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো মিথ্যা সংবাদের কোনো ভিত্তি নাই। কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে আমি আজকের এই কর্মশালা থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এটা কিন্তু কোনোভাবে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। যদি জনগণের বিরুদ্ধে গিয়ে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল তার বিপক্ষে গিয়ে যদি এখন খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, সংসদে নিয়েছে, মেয়র বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, একই কাজ যদি এখন করা হয় সেটা কিন্তু বাংলাদেশ এখন ঢাকা শহরের জনগণ মেনে নিবে না। তাদেরকে কিন্তু জনগণ অফিসে একদিনের জন্য বসতে দিবে না। এটা আমি পরিষ্কারভাবে বার্তা দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ইসলামী আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি আর হবেও না। বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের ইফতারে তিনি বলেন, আদালত ও হাসপাতাল গণমানুষের কল্যাণে ইনসাফ ভিত্তিক হলে দেশের চেহারা পাল্টে যাবে। ইসলাম বেস্ট সলিউশন। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইনও রচনা করতে পারে নাই। আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল। ইটস আনট্রু। আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল। যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে। এই জন্যে বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায়। যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে কোরআনিক ল উইল প্রিভেইল এবং বাকি যেটা সেটা প্রিভেইল করবে না। পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হবে আত্মঘাতী বলেছেন পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। বিষয়টিকে আইন বহির্ভূত দাবি করে ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেছেন আইনের অন্য শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। জিয়া খানের রিপোর্ট। আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা গ্রেফতার করতে পারবে 8 মার্চ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এবারের ঈদ নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় বিষয়টি কাজে দেবে বলে মত তার। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অনেকে, যার প্রভাব হিতে বিপরীত হওয়ার শঙ্কা এই শিক্ষকের। ওনার ব্যক্তিগত অবস্থান তাহলে এক ব্যাপার, আর যদি বিষয়টা হয় একেবারেই প্রাতিষ্ঠানিকভাবে এই চিন্তা করছে, তো এই চিন্তাটা খুবই আত্মঘাতী হবে। পুলিশ এখন একটা আস্থাহীনতার মধ্যে আছে। সেই জায়গায় তাকে আস্থা ভাজন করার জন্য, ট্রাস্ট বিল্ড আপ করার জন্য উদ্যোগ না নিয়ে বরং অক্সিলিয়ারি ফোর্সকে পুলিশিং পাওয়ার দিয়ে দেওয়াটা, এটা পুলিশের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং আমাদের জনগণের জন্য খারাপ হবে। এটার মিসইউজটা বেশি হবে, কারণ প্রশিক্ষণলব্ধ যে চর্চা, সেই চর্চাটা তো তাদের মধ্যে নেই। তাহলে হঠাৎ করে আপনি একটা অক্সিলিয়ারি ফোর্স যদি আপনি দিয়ে দেন, তাহলে সেটা হিতে বিপরীত হবে বলে আমার ধারণা। বিষয়টিকে আইন বহির্ভূত হিসেবে দাবি করেন এই আইনের শিক্ষক। পুলিশ তো একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছে। সে নিয়োগ পেয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, তারপরে সে আইন কানুন সম্পর্কে জানার পরে তাকে মাঠে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু একজন প্রাইভেট সিকিউরিটি, তার তো এই প্রশিক্ষণ নেই এবং পুলিশের যে আইন কানুন এবং অন্যান্য রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে যে ধারণা আছে সেটা তার নাই। এবং এই ধরনের লোককে যে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে কোন আইন বলে? আইন শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষিত বাহিনীর তাগিদ উভয়েরই। পুলিশ তাদের সাথে আনসার নিতে পারে, বিজিবি নিতে পারে এবং তারা যে সমস্ত ঝুঁকিপূর্ণ থানা কিংবা প্রত্যেক থানায় একটা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করতে পারে, পিপুল পুলিশ পার্টনারশিপ। যে সমস্ত মিলিটারি, এয়ারফোর্স কিংবা নেভি, তাদের অনেক অফিসার এবং তাদেরকে কিন্তু আপনারা অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। তাদের ভিজিবিলিটি বাড়ান প্রয়োজনে,
তাদের ভিজিবিলিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পথ থেকে দ্রুত সরে আসার পরামর্শ তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চলতি পথে সড়ক মহাসড়কে ইফতার সারতে হয় কর্মব্যস্ত রোজাদারদের অনেককে। পটুয়াখালী শহরের পথে ঘাটে ছুটে চলা সকল শ্রেণী পেশার মানুষকে বিনামূল্যে ইফতার করাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, নাম ইফতারখানা। পটুয়াখালী থেকে কে এম শাহাদাত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সূর্য পশ্চিমে হেলে পড়লেই পটুয়াখালী শহরের 4 লেন সড়কের পাশে চলে ইফতার আয়োজন। দিনভর ছুটে চলা শ্রমজীবী রোজাদারদের জন্য ইফতারখানায় সাজানো হয় নানা পদের খাবার। সড়কের পাশে ইজি বাইক ও রিকশা রেখে এর চালকরা বসে পড়েন ইফতার সারতে। সব শ্রেণী পেশার মানুষদের জন্য থাকে এ আয়োজন। বিনামূল্যে এমন সেবা পেয়ে খুশি চলতি পথের রোজাদাররা। রিকশা চালাই তো আমাদের অনেক সময় ইফতারি কিনা খাইতে অনেক সময় কষ্ট হয়, তো আবার এখানে এসে ইফতারি করলে আমার অনেক সাশ্রয় হয়। আমরা দোয়া করি যে আমাদের যে উপকার করতেছে, খাওয়াইতেছে, আপনাদের জন্য আমরা খুব দোয়া করি আর কি। এই গাড়ি রিক্সা, অটো রিক্সার গাড়ির সাথে আমরা একসাথে বই এখানে ইফতার করি। প্রায় দিন ইফতার করতে আসি, ভালো লাগে এবং আয়োজন করতে আসি। বাড়ি অনেক দূরে, আমরা বাড়ি যাইতে পারি না, তাই এখানে আমাদের এখানে দেখে ইফতারের আয়োজন হয় প্রতিদিন, তাই এখানে বসে আমরা ইফতার করি। ইফতার করতে আমাদের খুবই ভালো লাগে, অনেক লোকের সমাগম এখানে। তারা রোজা দেয় তো আমাদের জন্য তারা সহযোগিতা সমস্ত লোকে করে, রিক্সাওয়ালা, অটোওয়ালা সমস্ত লোকে আনে, 150-200 লোকেরা ডেলি খাওয়াইতে। বিত্তবানদের সহযোগিতায় চলে ইফতারখানার আয়োজন। কাজের তাগিদে ছুটে চলা রোজাদারদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমাদের এখানে আইটেমের মধ্যে থাকে বুট, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, আলুর চপ এবং খেজুর শরবত। 2-1 দিন আমাদের এখানে খেজুর আপনার বিরিয়ানি থাকে এবং তেহারি থাকে এবং মাঝে মধ্যে আমাদের এখানে খিচুড়ি থাকে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখানে দেখা যায় যে একটা মানুষের ইফতার করতে অনেক টাকা খরচ হয়। এই সমস্যাটার কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের এইখানে সাহায্য করে সমাজে যারা বিত্তবান আছে এবং যে যেভাবে পারে আমাদের সাহায্য করে, আমরা ওইভাবে এই ইফতারটাকে সকলের মাঝে পৌঁছে দিই। আমাদের এইখানে ইফতার করে সাধারণত যারা নিম্ন আয়ের মানুষজন আছে, এদের মধ্যে আছে আপনার অটো ড্রাইভার, রিক্সা চালক, তারপরে ম্যাক্সিমাম এখানে পথচারীরা আসে। রোজার শেষ দিন পর্যন্ত শ্রমজীবীদের জন্য চলবে এই ইফতার আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদে পুরুষের প্রথম পোশাক পাঞ্জাবি। নতুন পাঞ্জাবি ছাড়া ঈদ জমে না অনেকের। সময়ের চাহিদা মিলিয়ে পাঞ্জাবিতে আনা হয়েছে নানা বৈচিত্র্য। বাহারি ডিজাইনে ফ্যাশন হাউসগুলোর কালেকশনও চোখে পড়ার মতো। সিল্ক, সুতি, অ্যান্ডি সহ নানা রকম ফেব্রিক্সে অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজের পাঞ্জাবির সমাহার। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে। ক্যামেরায় জামাল উদ্দিন। ফ্যাশনের ট্রেন্ডে যতই পরিবর্তন আসুক, ঈদ মৌসুমে পাঞ্জাবির আবেদন কখনোই কমবে না। সময়ের সঙ্গে পরিবর্তন ডিজাইন, রং ও কাপড়ে। এবারও ছেলেদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনারদের ভিন্ন ভিন্ন চিন্তা। কর্মীরা বেশ ব্যস্ত। মার্কেটে আসা নারী পুরুষের বেশিরভাগই এখনও ঘুরে ফিরে দেখছেন, তবে এরই মাঝে কেনাকাটাও করছেন কেউ কেউ। বায়োলোচারে যে পাঞ্জাবিগুলো তারা কালেকশনগুলো করে, কাপড়ের ভেরিয়েশনগুলো আনে, ডিজাইনের ভেরিয়েশনগুলো আনে, খুবই ইউনিক, এমনকি তাদের কালেকশনও খুব ভালো। ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক সব জিনিসটা স্ট্যান্ডার্ড হয়, একটু ইউনিক থাকে, তো সেজন্য আমি প্রতিবার বরাবর ঈদের ভিতরে ব্ল্যাকটা একটু প্রাধান্যটা বেশি দিই। দোকানে পাঞ্জাবির কোয়ালিটি ভালো, তার জন্য আসছি এবার নিজের পছন্দের মতো একটা পাঞ্জাবি চয়েস করতে। একটু সুতির ভিতরে, কটনের ভিতরে, একটু সোবার কালারের ভিতরে। আর আমাদের বেশিরভাগ ছেলেদের আপনার পছন্দের কালার হলো ব্ল্যাক। আমরা এটার ভিতরে একটু বেশি ইন্সপায়ার থাকি সবাই। প্রাইস রেঞ্জটা ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে আবহাওয়াকে কেন্দ্র করে যেই টাইপের কাপড়টা আমাদের এবং কি ক্রেতা পরে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। রোজার আরও কয়েকদিন গেলে বেচাকেনা বাড়বে বলে বিক্রেতাদের আশা। পাঞ্জাবির ক্ষেত্রে কালার বিবেচনা থাকে, ডিজাইনের, কাটিংয়ের সবসময় একটা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। তো আমরা এবার সেই বিবেচনা রেখে আমাদের বালুচরে সবসময় যেটা করে থাকি, কাটিং এবং প্যাটার্ন এবং ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এবারও কটন বেজ, কিছু সিল্কের মধ্যে কাজ করেছি এবং কালারের মধ্যে একটু লাইট কালারগুলো এবং এখন যে ডিপ কালারগুলো খুব ছেলেরা পছন্দ করে, আমরা সেটা নিয়েও কাজ করেছি এবার। তো আমাদের কাজের ক্ষেত্রে, প্যাটার্নের ক্ষেত্রে ভিন্নতা চলে এসেছে এবং আমরা চেষ্টা করেছি এবার নতুন কিছু আনার জন্য। আমাদের এখানে 1250 টাকা থেকে 4500 টাকার প্রোডাক্ট আছে। পোশাক পছন্দ হলেও দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের।
ঈদ বা উৎসব মানেই রঙিন উৎফুল্ল জীবন। সে জীবনকে আরও নতুন করে সাজাতে নানা রং ঢং আর কারুকাজের পোশাকে সেজেছে ফ্যাশন হাউসগুলো। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের কথা বিবেচনায় পাঞ্জাবি ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা, দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা। সন্ধ্যায় ফরিদপুর অম্বিকা ময়দানে জেলা যুবদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোনো চাঁদাবাজ দখলবাজ বিএনপির সদস্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল। ফিলিস্তিনে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বোমা হামলার প্রতিবাদে সমাবেশ এবং শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সন্ধ্যায় বিপ্লবী ছাত্র মৈত্রী মহানগরের সভাপতি তৈয়ব ইসলামের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমাম শাম্মের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা নগর কমিটির সদস্য শাহ সম্পূর্ণ সহ অন্যরা। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া সমাজে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য নাজিমুদ্দিন মোল্লা। রাজধানীর মগবাজারে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। চিনি মসজিদে একটি হোটেলের ব্যবস্থাপনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় অংশ নেন স্থানীয় মুসল্লিরা। র্যাংস ইলেকট্রনিক্সের নতুন শোরুম উদ্বোধন হয়েছে রাজধানীর ধোলাইপাড়ে। শোরুমটি যৌথভাবে উদ্বোধন করেন সনি ইলেকট্রনিক্সের বাংলাদেশ ব্রাঞ্চের হেড রিকি লুকাস এবং র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা। ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিনিয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাউসার আহমেদ। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর ঘোষিত আবারও মিলিনিয়ার অফারের আওতায় এই সুবিধা পান তিনি। থানা রোডে ওয়ালটন প্লাজার সংলগ্ন মাঠে তার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। উপস্থিত ছিলেন ওয়ালটনের সিএমও জোহের আহমেদ, ওয়ালটন ফ্রিজের সিবিও তাহসিনুল হক, চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মাকসুদ আলম, রিজিওনাল সেলস ম্যানেজার শাহাদাত হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার তহিদ বিন মোনার সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে খেলার সংবাদ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করতে গেলে আসিফ মাহমুদ এই সতর্ক বার্তা দেন। তিনি বলেন, জাতীয় দলে হামজা চৌধুরীর যোগ দেয়া দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া। হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে। ক্রীড়া উপদেষ্টা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে প্রাথমিক ক্যাম্প থেকে বাদ দেওয়ার বিষয়টি জানতে চাইলে বাফুফের সভাপতি ক্রীড়া উপদেষ্টাকে জানান, যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে। তিনি জানান, ফাহমিদুল প্রতিভাবান হলেও সে অনভিজ্ঞ এবং তার পজিশনে দলে অভিজ্ঞ ফুটবলার থাকায় তাকে ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলে রাখেননি কোচ। জুনে ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেখানে ফাহমিদুলের খেলার সুযোগ হতে পারে। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা তারেক রহমানের। বিএনপিকে নিয়ে নতুন অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পুলিশকে নির্দেশ প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ। নতুন কর্মসংস্থান আগামীর বাজেটে অগ্রাধিকার জানালেন অর্থ উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে বাণিজ্য উপদেষ্টার আহ্বান। বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্নের কথা জানালেন হামজা চৌধুরী। তাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভুঁইয়া।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।